হিট ইজ দ্য চিপেস্ট ফর্ম অফ এনার্জি। হোয়াট ইজ থার্মোডাইনামিক্স? যে কোনো কিছু থেকে হিট উৎপন্ন হওয়া অনেক বেশি সহজ। হাত ঘষা দাও, সাথে সাথে গরম হয়ে যায়। কাউকে থাপ্পড় দাও। আমরাই থার্মোডাইনামিক্স এর মধ্যে ফুল এনার্জি ফ্লো নিয়েই কথাবার্তা বলি। If that thermometer shows 30 degrees Celsius, what is the actual temperature? যদি ওই থার্মোমিটারটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখায় কোনো একটা জিনিসের, তাহলে প্রকৃত তাপমাত্রা কত? ওটা তো ভুলভাল দেখাচ্ছে। 0-এর জায়গায় 2 দেখায়, 100-এর জায়গায় 98 দেখাচ্ছে। ওকে, তাহলে 30 যে দেখাচ্ছে সেটা অ্যাকচুয়াল টেম্পারেচার কত? দ্যাটস হোয়াট টু ক্যালকুলেট। সো হাউ টু সলভ দিস? আমরা এই টেম্পারেচার আমরা যে ফল্টি থার্মোমিটারটাকে একটা নতুন টেম্পারেচার স্কেল হিসেবে কনসিডার করব। ঠিক আছে, নতুন টেম্পারেচার স্কেল হিসেবে কনসিডার করব। অ্যান্ড দ্যাট মিনস এই নতুন টেম্পারেচার স্কেলের এইটা হচ্ছে স্টিম পয়েন্ট, আর এইটা হচ্ছে কি আমার আইস পয়েন্ট, আর এটা একটা র্যান্ডম টেম্পারেচার দেওয়া আছে, লেটস কল ইট এক্স থেটা। তাহলে এই নতুন থার্মোমিটার এর জন্য এক্স থেটা মাইনাস এক্স স্টিম ডিভাইডেড বাই এক্স আইস, এক্স স্টিম মাইনাস এক্স আইস, এইটা রেগুলার সেলসিয়াসেরটার যেই সিমিলার জিনিস আছে সেটার সমান সমান হওয়া উচিত। আচ্ছা, তাহলে এবার ভ্যালুগুলো পুট করে দেই। 30 মাইনাস 2, 98 মাইনাস 2 ইকুয়াল টু সি বাই 100। এই হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার। 29.167 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে প্রকৃত তাপমাত্রা। এটা অনেক বছর আগে, ইটস এ প্রিটি কমন ম্যাথ। ধরো ওই 9-10 সালের দিকে একবার বুয়েটে আসছিল, তারপর থেকে কমন হয়ে গেছে। 9-10 সাল মিনস আজকে থেকে আরও 15 বছর আগে। এই তো পুরান মানে হচ্ছে প্রিটি কমন প্রবলেম। ঠিক আছে, আচ্ছা আরেকটা ছোট প্রবলেম একটু লিখে ফেলো। সো এ রেজিস্ট্যান্স থার্মোমিটার হ্যাভ রেজিস্ট্যান্স অফ 4.5 and 9.5 ইন মেল্টিং আইস অ্যান্ড বয়লিং পয়েন্ট রেসপেক্টিভলি। ঠিক আছে, সো এক কথায় বলতে গেলে রেজিস্ট্যান্স অ্যাট আইস হচ্ছে 4.5 ওহম, আর রেজিস্ট্যান্স ইন স্টিম যখন বাষ্পের তাপমাত্রায় থাকে তখন এইটার এটার রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে 9.5। বলছে যে ওই ওয়্যারের ইফ resistance is 6.1 ohm at a random temperature, find that temperature. ওই র্যান্ডম টেম্পারেচারটা কত সেটাই বের করতে হবে। কোয়েশ্চেনটা বাংলায় একটু বলে দেই। একটা রোদ থার্মোমিটার বরফ আর ফুটন্ত পানিতে রোধ যথাক্রমে 4.5 ওহম and 9.5 ওহম, এটি একটি তরলের ভেতর স্থাপন করা হলো এবং তখন এটার রোধ থাকে 6.1 ওহম। তাহলে ওই তরলের তাপমাত্রা কত? A resistance thermometer have resistance of 4.5 and 9.5 in melting ice and boiling water respectively. If it is placed inside a liquid, the resistance becomes 6.1 ohm. What is the temperature of the liquid? Same process না? So লিখেই দিছি সব। তাহলে কি লিখবো বলো তো? যে r theta minus rise is equals to r steam minus rise equal to c minus 0, 100 minus 0. So 6.1 minus 4.5, 9.5 minus 4.5 equal to c by 100. তাহলে c কত আসে? 32 ডিগ্রি সেলসিয়াস। সো বেসিক্যালি যেই ক্যালকুলেশনটা আমরা হাতে করতেছি ওই ক্যালকুলেশনটাই হচ্ছে, আমরা ডিজিটাল থার্মোমিটার দেখি না? ডিজিটাল থার্মোমিটার কিন্তু আসলে একটা রেজিস্ট্যান্স থার্মোমিটার, অর্থাৎ সেটা যখন গরম হয়ে যায় ওটা রেজিস্ট্যান্স চেঞ্জ হয় এবং সেই রেজিস্ট্যান্স অনুসারে টেম্পারেচার দেখায়। সো আমরা যেই ক্যালকুলেশনটা হাতে করতেছি ওই ক্যালকুলেশনটাই যে ওখানে একটা ডিজিটাল চিপ থাকে, ওইটা হচ্ছে ভেতরে ক্যালকুলেশন করে জাস্ট টেম্পারেচারটা শো করে দেয়। বুঝতে পেরেছি? অলরাইট, এই গেল হচ্ছে
দুই স্থির বিন্দু বিশিষ্ট থার্মোমিটার নিয়ে কথাবার্তা, ঠিক আছে, অর্থাৎ টু ফিক্সড পয়েন্ট থার্মোমিটারস। টু ফিক্সড পয়েন্টস আর একটা স্টিম পয়েন্ট, একটা আইস পয়েন্ট, ঠিক আছে। এবার আমরা যাব হচ্ছে টেম্পারেচার স্কেল বেসড অন ওয়ান ফিক্সড পয়েন্ট, এক স্থির বিন্দু বিশিষ্ট থার্মোমিটার, এক স্থির বিন্দু বিশিষ্ট থার্মোমিটার। অ্যান্ড এই এক স্থির বিন্দুটা আসলে কি বা কোনটা? এই ওয়ান ফিক্সড পয়েন্ট হিসেবে আমরা নেই হচ্ছে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বা পানির ত্রৈধ বিন্দু। হোয়াট ইজ ট্রিপল পয়েন্ট? তাহলে ট্রিপল পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যেই টেম্পারেচারে পানি, বরফ, বাষ্প অর্থাৎ আইস, ওয়াটার অ্যান্ড স্টিম তিনটাই ইকুইলিব্রিয়ামে থাকে বা সাম্যাবস্থায় থাকে। সো হোয়াট ডাজ ইকুইলিব্রিয়াম মিনস? মানে বরফ যেটা আছে সেটা গলতেছে না, বরফই আছে, ঠিক আছে। আবার তার পাশে পানি রেখে দিছো, পানিও পানিই আছে, এবং কিছু স্টিম ধরো সামহাও তুমি কিছু একটার মধ্যে রেখে দিছো, সেই স্টিমটাও স্টিম হিসেবেই আছে। আচ্ছা, এখন বলতে পারো যে ভাই এরকম মানে এইরকম কোনো ইকুইলিব্রিয়াম কি আমরা দেখি আসলে? তুমি একটু চিন্তা করে দেখো তো, রুম টেম্পারেচারে তুমি কি বরফ এনে রাখতে পারবা? এই রুমে আমরা বরফ রাখতে পারবো? গলে যাবে না? ওকে, গলে যাবে। বা ফ্রিজের ভেতরে ধরো ওই যে ফ্রিজার যেটা বা ডিপ ফ্রিজ যেটা বলি, ডিপ ফ্রিজের মধ্যে যদি আমি পানি রেখে দিই, ওটা পানি থাকবে, বাষ্প থাকবে, সব যা আছে সব কি হয়ে যাবে? সব বরফ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তুমি একটু চিন্তা করো, তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াসে পানি যখন তুমি লেটসে চা বানাইতেছো, তখন কিন্তু একই সাথে দুইটা কন্ডিশন থাকে। কি কি থাকে বলো তো? পানি থাকে আর লিকুইডও থাকে, মানে লিকুইড থাকে আর গ্যাসও থাকে, তাই তো? স্টিম উৎপন্ন হচ্ছে, আবার পানিও আছে কিছু। আবার ধরো একদম ঠিক 0 ডিগ্রি সেলসিয়াস যদি মেনটেন করতে পারো, সেখানে তুমি পানিও পাবা আবার বরফও পাবা, ঠিক আছে। বাট তিনটাকেই একসাথে রাখতে পারি, এইরকম পয়েন্টটা হচ্ছে ট্রিপল পয়েন্ট। শুধু টেম্পারেচার কন্ট্রোল করলে আসলে চলে না, আমাদেরকে প্রেশারও কন্ট্রোল করতে হয়। সো সেটা কত আসলে? এই যে পানির যে ট্রিপল পয়েন্ট বলতেছি, একটু মুখস্থ করে ফেলতে হবে আমাদেরকে। পানির ট্রিপল পয়েন্টের প্রেশার হচ্ছে 611.73 pascal and 273.16 Kelvin, 273.16 Kelvin, which is basically 0.01 degree Celsius, ঠিক আছে। এই টেম্পারেচার অ্যান্ড এই প্রেসারে পানি হচ্ছে ট্রিপল পয়েন্টে, মানে পানি একই সাথে তিনটা অবস্থাতে থাকে। এই যে টেম্পারেচারটা আছে, এই টেম্পারেচারটাকে আমরা এখন ধরে নিব TTR হিসেবে, অর্থাৎ টেম্পারেচার অফ ট্রিপল পয়েন্ট হিসেবে, টেম্পারেচার অফ ট্রিপল পয়েন্ট। এবং এই যে মাত্র যেই কথাবার্তা বললাম যে ওয়ান ফিক্সড পয়েন্টের উপরে বেস করে টেম্পারেচার স্কেল, হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? ফর্মুলা হচ্ছে এরকম যে T/TR অর্থাৎ র্যান্ডম টেম্পারেচার বাই ট্রিপল পয়েন্ট টেম্পারেচার ইজ ইকুয়ালস টু র্যান্ডম টেম্পারেচারে কোনো থার্মোমেট্রিক প্রপার্টি ডিভাইডেড বাই ট্রিপল পয়েন্টে থার্মোমেট্রিক প্রপার্টি। থার্মোমেট্রিক প্রপার্টি মানে এই যে কিছুক্ষণ আগে আমরা হচ্ছে একটা ম্যাথ করে আসছি, দেখো তো এখানে আমরা কি নিয়ে ম্যাথ করছি? রেজিস্ট্যান্স নিয়ে। রেজিস্ট্যান্স নিয়ে ম্যাথ করে আমরা টেম্পারেচার বের করছি। এখানেও বলে দিতে পারে যে ধরো ট্রিপল পয়েন্টে কোনো একটা তারের রেজিস্ট্যান্স হচ্ছে এত, ঠিক আছে, এবং কোনো একটা অবজেক্টের টেম্পারেচার মাপার সময় সেটার রেজিস্ট্যান্স হচ্ছে এত, তাহলে ওই অবজেক্টের টেম্পারেচার কত, ঠিক আছে। সো এইখান থেকে ডিরেক্ট ফর্মুলা হিসেবে আমরা এইভাবে লিখতে পারি T is equals to x/xtr into TTR, ডিরেক্ট ফর্মুলা আর কি, ঠিক আছে। সো এইটা আসলে কি? এইটা হচ্ছে যে কোনো থার্মোমেট্রিক প্রপার্টি অ্যাট টি টেম্পারেচার, ঠিক আছে। এটা থার্মোমেট্রিক প্রপার্টি অ্যাট ট্রিপল পয়েন্ট। বাংলা লিখব ত্রৈধবিন্দুতে, সরি নিচে হচ্ছে ত্রৈধবিন্দুতে তাপমাত্রিক ধর্ম। বাংলাটা একটু বলতেছি, লিখে ফেলো, ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম। আর উপরেরটা হচ্ছে টি তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম।
এবং এই যে টিটিআর এর ভ্যালু কত, টিটিআর হচ্ছে ট্রিপল পয়েন্ট টেম্পারেচার উইচ ইজ 273.16 কেলভিন। এবং অবশ্যই এখান থেকে যে টেম্পারেচারটা পাবো দ্যাট উইল বি ইন কেলভিন। ঠিক আছে, কেলভিনে পাবো, যদি সেলসিয়াসে বের করতে বলে আগে কেলভিনে বের করে তারপরে সেলসিয়াসে যেতে হবে। ঠিক আছে, সো একটা ছোট এক্সাম্পল প্রবলেম সলভ করি। প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা গ্যাস থার্মোমিটার আছে আমাদের কাছে। উই হ্যাভ এ গ্যাস থার্মোমিটার, কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার। আমাদের কাছে একটা স্থির আয়তন গ্যাস থার্মোমিটার আছে। এই গ্যাস থার্মোমিটারটা পানির ত্রৈধ বিন্দুতে প্রেশার থাকে 20 নিউটন পার মিটার স্কোয়ার। প্রেশার ইজ শোন, প্রেশার দেখানো হয় 20 নিউটন পার মিটার স্কোয়ার at triple point. At triple point. If the pressure is 14.3 Newton per meter square while measuring temperature of dry ice, what is the value of temperature in Kelvin? আমাদের কি কি দেওয়া আছে বলো তো? এই যে প্রেসার দেওয়া আছে, যে ট্রিপল পয়েন্টের প্রেসার দেওয়া আছে, সো দিস ইজ বেসিক্যালি এক্সটিআর। ঠিক আছে, আর এই যে এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নর্মাল এক্স থেটা যদি তুমি কনসিডার করো। কি ভাই ধ্বংস করে ফেলতেছে কি? এটা কি সাউন্ড? শুনে তো মনে হইলো না খুব একটা প্লিজিং সাউন্ড। ভাঙছে কি? ভাঙ্গার সাউন্ডই তো মনে হইল। ঠিক আছে, ভালোই। সো এক্স বাই এক্সটিআর টাইমস টিটিআর। এক্স কত? এক্স হচ্ছে 14.3, দিস ইজ 20 ওভার টাইমস 273.16। এটা মুখস্থ, এটা দিয়ে দিবে না কখনো। ঠিক আছে, সো এটা মুখস্থ, এটা ফিক্সড, ইটস এ কনস্ট্যান্ট, সো এটা ফিক্সড। তাহলে টেম্পারেচার কত শো করতেছে? 195.30 কেলভিন, which is minus something degree Celsius, যদি ডিগ্রি সেলসিয়াসে বের করতে বলে। বুঝতে পেরেছি? Okay, so that is all about thermometers and everything temperature related যা যা কিছু আছে সেগুলো। নেক্সট আমরা স্টার্ট করতে চলেছি হচ্ছে অ্যাকচুয়াল থার্মোডাইনামিক্স। মানে এগুলো তো ছিল দুধ ভাত থার্মোডাইনামিক্স বলাই যায় না। সো থার্মোডাইনামিক্স, হোয়াট ইজ থার্মোডাইনামিক্স? থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের আহিব তো খুব ভালো ট্রান্সলেট করতেছে। সো তাপগতিবিদ্যা, ঠিক আছে, ঠিকই আছে। সো তাপ গতি, তাপের সাথে গতিবিদ্যার রিলেশনশিপ কি? ওকে, সো বেসিক্যালি হিট কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এগুলো নিয়েই হচ্ছে বেসিক্যালি আমরা আলোচনা করি। ঠিক আছে, হিট কোন দিকে যাচ্ছে এইটা মানে এটা তো মানে কি বলবো একদম লিটারালি হয়ে গেল আর কি। সো বেসিক্যালি হিটের ফ্লো নিয়ে আমরা কাজ করি থার্মোডাইনামিক্সের মধ্যে। ঠিক আছে, অ্যান্ড হিট আমরা বলি যে হিট ইজ দ্য চিপেস্ট ফর্ম অফ এনার্জি। ঠিক আছে, হিট হচ্ছে সবচেয়ে সস্তা এনার্জির ফর্ম। কেন সস্তা বলতেছি? বিকজ যে কোনো কিছু থেকে তোমার হিট উৎপন্ন হওয়া অনেক বেশি সহজ। যে কোনো এনার্জি থেকে হিট প্রডিউস হয়ে যায়। এই যে লাইট জ্বলতেছে, ধরলে দেখবা গরম। ফ্যান চালাও, ফ্যান বাতাস দিতেছে, বাট ফ্যান ইটসেলফ কি হয়ে যায়? গরম হয়ে যায়। হাত ঘষা দাও, সাথে সাথে গরম হয়ে যায়। কাউকে থাপ্পড় দাও, দেখবা তোমার গাল মানে ওর গালও গরম হয়ে যাবে, তোমার হাতও গরম হয়ে যাবে। রাইট? সো কাইনেটিক এনার্জি থেকে হিট এনার্জি প্রডিউস হচ্ছে। ওকে, এখানে ইলেকট্রিক এনার্জি থেকে হিট এনার্জি প্রডিউস হচ্ছে, মেকানিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি প্রডিউস। হিট অনেক সহজ, ইজি টু প্রডিউস। অ্যান্ড সো আমরা যদি হিট কোন দিকে ফ্লো করে বুঝতে পারি,
আসলে ফুল এনার্জি কনভার্সনটাই আমরা বুঝতে পারি। সো যদিও এটার নাম থার্মোডাইনামিক্স, বাট আমরা এই থার্মোডাইনামিক্সের মধ্যে ফুল এনার্জি ফ্লো নিয়েই কথাবার্তা বলি। যদিও তোমাদের লেভেলে ইটস ভেরি বেসিক, বা যখন তুমি ভার্সিটিতে উঠে যাবা, ঠিক আছে, যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, তখন অনেক বেশি থার্মোডাইনামিক্স তোমাকে পড়তে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের হচ্ছে থার্মোর সাথে কাজ কি, ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলো তো গরম হয়ে যায়, ঠিক আছে। সো দে নিড থার্মোডাইনামিক্স টু আন্ডারস্ট্যান্ড যে কী করবে না করবে। ওকে, ধরো তুমি একটা সিপিইউর প্রসেসর বানাবা, ঠিক আছে। এখন প্রসেসর তোমার খুব আলট্রা লেভেলের প্রসেসিং পাওয়ার হচ্ছে তুমি দিছো সেটার মধ্যে, বাট ওই আলট্রা লেভেলের প্রসেসিং করতে গিয়ে ওই জিনিস হচ্ছে গরম হয়ে যায়। অ্যান্ড সো তোমাকে এমন ম্যাটেরিয়াল দিয়ে বানাইতে হবে যেটা হচ্ছে ওই টেম্পারেচারটা সাস্টেইন করতে পারে, তাই তো। সো এগুলো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে মাথায় রাখতে হয়। সো হি নিডস এ গুড নলেজ অফ থার্মোডাইনামিক্স। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ কি ভাই, মেকানিক্যাল কনসিস্ট অফ 3 বিগ পার্টস। একটা হচ্ছে ডিজাইন, দ্যাট ইজ স্ট্রাকচার, ঠিক আছে, একটা হচ্ছে ফ্লুইড, অ্যান্ড আরেকটা হচ্ছে থার্মোডাইনামিক্স, ঠিক আছে। সো ফ্লুইড কোন দিকে ফ্লো করে, এনার্জি কোন দিকে ফ্লো করে, আর এত কিছু ফ্লোয়ের মাঝখানে তুমি কোনো কিছু কেমনে খাড়া করায় রাখবা, দ্যাট ইজ স্ট্রাকচার। এইগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা। ওকে, সো মুভিং অন, আমরা এই যে থার্মোডাইনামিক্সের একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে থার্মোডাইনামিক্সের 3টা ল আছে। থার্মোডাইনামিক্স বিভিন্ন সিস্টেম নিয়ে কাজ করে। মানে ধরো তুমি হচ্ছে এই রুমটাকে ঠান্ডা করতে চাচ্ছ, ফর এক্সাম্পল। সো যখন এই রুমটাকে ঠান্ডা করবা, তাহলে এই রুমের মধ্যে যে বাতাস আছে, এই রুমের মধ্যে যে সাবজেক্টস আছে, এই সবগুলো নিয়েই হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্টাল সেট আপ। এই রুমটাকে তখন আমরা বলবো সিস্টেম, ঠিক আছে। এই রুমটাকে কি বলবো, সিস্টেম। আর এই রুমের আশেপাশে বাইরে যা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, ঠিক আছে, বা সারাউন্ডিং। ওকে, সো ধরো ফর এক্সাম্পল তুমি যদি এই ফ্লাস্কের মধ্যে যা আছে এটা নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতেছো, তাহলে এই ফ্লাস্কটা হচ্ছে সিস্টেম, আর আমরা হচ্ছে তখন আবার কি, সারাউন্ডিং, ঠিক আছে। আচ্ছা, আর এই যে এটা কি, বাউন্ডারি নিয়ে তোমাদের কোনো জ্ঞানজাম নাই, বাট যখন আবার ওই যে এগেইন যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, তখন বাউন্ডারি নিয়ে অনেক কাহিনী আছে। বাউন্ডারি কি দিয়ে বানানো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এনিওয়েজ, সো এইরকম সিস্টেমকে আমরা হচ্ছে টোটাল 3টা ভাগে ভাগ করতে পারি। এগুলো খুব বেসিক কথাবার্তা, অর্থাৎ দিজ আর সাম থিংস যেগুলো হচ্ছে তোমার কখনো পরীক্ষাতে হয়তো বা ডিরেক্টলি লিখতে হবে না, বাট দিজ আর নলেজেস যেগুলো হচ্ছে না থাকলে, ওই যে আম্মুর একটা কথা বলে না, বেসিক, ঠিক আছে। সো দিজ আর বেসিক্স, সো যেটা না জানলে সমস্যা আছে। সিস্টেমের বাংলা হচ্ছে সিস্টেম, ঠিক আছে। সিস্টেমের বাংলা হচ্ছে সিস্টেম। সো সিস্টেমকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ওপেন সিস্টেম বা উন্মুক্ত সিস্টেম, ঠিক আছে। একটা হচ্ছে ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম। আর আরেকটাকে আমরা বলি আইসোলেটেড বা বিচ্ছিন্ন। সো এই 3টা সিস্টেম একটু ছোট করে ভাইয়া হচ্ছে তাড়াতাড়ি করে বলে দিতে চাই। সো কোন একটা সিস্টেমের মধ্যে, মানে এই সিস্টেমকে 3 ভাগে ভাগ করা হয়েছে কিসের উপর বেস করে, 2টা জিনিসের উপর ভিত্তি করে। 2টা জিনিস, হোয়াট আর দোজ 2 থিংস? একটা হচ্ছে ম্যাস ট্রান্সফার হচ্ছে কিনা, অর্থাৎ ভরের কোনো পরিবর্তন হইতেছে কিনা, ঠিক আছে। সো ম্যাস ট্রান্সফার হবে কিনা, ইয়েস অর নো, সেটার উপর বেস করে। অ্যান্ড আরেকটা হচ্ছে এনার্জি ট্রান্সফার হচ্ছে কিনা। সো এনার্জি ট্রান্সফার হচ্ছে কিনা, অর্থাৎ শক্তির কোনো পরিবর্তন হচ্ছে কিনা, ঠিক আছে, শক্তির কোনো পরিবর্তন হচ্ছে কিনা। ওপেন সিস্টেম হচ্ছে যেই সিস্টেমের মধ্যে আমার ম্যাস ট্রান্সফারও হতে পারে এবং এনার্জি ট্রান্সফারও হতে পারে। এনার্জি ট্রান্সফারও হতে পারে। ফর এক্সাম্পল, আমরা যে রান্না করি সেটা হচ্ছে একটা ওপেন সিস্টেম, নিচে দিয়ে তাপ দিচ্ছি, সো চেঞ্জ অফ এনার্জি হচ্ছে।
আবার উপর দিয়ে ধরো কিছু পানি বাষ্প হয়ে চলে যাইতেছে, বাইরে থেকে আরও জিনিসপাতি অ্যাড করতেছো, সো দ্যাটস অ্যান ওপেন সিস্টেম। বুঝতে পেরেছি? আর সাইন্টিফিক এক্সাম্পল দেন ভাইয়া, রান্না তো নন সাইন্টিফিক থিং। আচ্ছা ফাইন, সাইন্টিফিক এক্সাম্পল হচ্ছে এই যে ফ্যান যদি চালাই, এটা হচ্ছে একটা ওপেন সিস্টেম। কেন? ফ্যান হচ্ছে উপর দিয়ে বাতাস টেনে নেয়, ঠিক আছে, অ্যান্ড দেন বাতাস ছেড়ে দিতেছে, সো ম্যাস ট্রান্সফার হচ্ছে। ওকে, সো ম্যাস ট্রান্সফার হচ্ছে গেল। আর এনার্জি কি ট্রান্সফার হচ্ছে? ইয়েস, ওই যে ঘষা খাইতেছে ব্লেডের মধ্যে, ভেলোসিটি বাড়তেছে না, যখন টানতেছে তখন কম স্পিডে ছিল বাতাসের মলিকিউলসগুলো, অ্যান্ড দেন যখন নিচে নামতেছে তখন তো ভেলোসিটি বেশি, সো কাইনেটিক এনার্জি অ্যাড হচ্ছে, সো এনার্জি ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে? এসি সেম, উপর দিয়ে বাতাস টানতেছে, অ্যান্ড দেন হচ্ছে ঠান্ডা করে নিচে দিয়ে আবার ছেড়ে দিতেছে, সো ম্যাস ট্রান্সফার হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে, ওপেন সিস্টেম। ওকে, যদিও লাস্টে যে দুইটা বলছি এসি আর ফ্যান ওপেন সিস্টেম হলেও ওই যে রান্না করার মতো এটা এত আনপ্রেডিক্টেবল ওপেন সিস্টেম না। এই দুইটা সিস্টেমকে আমরা বলি কন্ট্রোল ভলিউম সিস্টেম। ঠিক আছে, মানে দ্য অ্যামাউন্ট অফ এয়ার দে ক্যান টেক ইন অ্যান্ড গিভ আউট এটা ফিক্সড। ফ্যান স্পিড কমায় রাখলে অ্যান্ড দেন ফ্যান স্পিড বাড়ায় দিলা, বাট এমন তো না যে মানে চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি, তা তো না। এসির স্পিড এই যে এখন একটা কনস্ট্যান্ট স্পিডে এসি হচ্ছে কি করতেছে, বাতাসের ফ্লো করতেছে, রাইট? সো এই জন্য আমরা বলি কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম। ওগুলো এনিওয়েজ বড় হলে শিখবেন ওগুলো। আমরা ইন দিস লেভেল কোনো ওপেন সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ক্লোজড সিস্টেম। ক্লোজড সিস্টেম হচ্ছে যেখানে ম্যাস ট্রান্সফার হতে পারে না, বাট এনার্জি ট্রান্সফার হতে পারে। ঠিক আছে? সো ক্লোজড সিস্টেম হচ্ছে ম্যাস ট্রান্সফার হবে না, বাট এনার্জি ট্রান্সফার হবে। সো এক্সাম্পল হচ্ছে প্রেশার কুকার। প্রেশার কুকারে তুমি যখন রান্না করো, সিটি বাজার আগ পর্যন্ত, ঠিক আছে, সিটি মানে ওই যে যেই স্টিম বের হয়ে যায়, যে সেটা ভালভটা ওপেন হয়ে যায়, সো ওইটার আগ পর্যন্ত ইটস এ ক্লোজড সিস্টেম। ঠিক আছে, ভেতরে যা ছিল ভেতরেই আছে, আর বাইরে থেকে চাপ দিচ্ছি। সবচেয়ে বেস্ট এক্সাম্পল অফ ক্লোজড সিস্টেম হচ্ছে কেউ কাচ্চি বিরিয়ানি রান্না করার প্রসেস দেখছো কি করে, বা দম বিরিয়ানি বলে যে, ঠিক আছে, পাশ দিয়ে একদম আটা দিয়ে যা আছে একদম আটকায় ফেলে। সো ওইটা হচ্ছে একদম পারফেক্ট ক্লোজড সিস্টেম। ভিতরে যা আছে ইভেন স্টিম বাষ্প সেটাও বাইরে বের হতে পারে না। ঠিক আছে, জাস্ট এনার্জি ভিতরে ঢুকতেছে। ঠিক আছে, আবার যখন ঠান্ডা হচ্ছে তখন এনার্জি বাইরে ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? আচ্ছা, আইসোলেটেড সিস্টেম হচ্ছে একটা আজগুবি সিস্টেম যেখানে না তোমার হিট ট্রান্সফার হয় না ম্যাস ট্রান্সফার হয়। ওকে, ফর এক্সাম্পল, মানে এটা যদিও 100% আইসোলেটেড না, বাট তুমি যদি ফ্লাক্স রাখো, ফ্লাক্স হচ্ছে একটা মানে থিওরিটিক্যালি ইটস অ্যান আইসোলেটেড সিস্টেম। কেন? বিকজ থিওরিটিক্যালি এটা বাইরে থেকে কোনো হিট নিচ্ছেও না এবং ভেতর থেকেও কোনো হিট বাইরে বের হচ্ছে না, এই জন্যই জিনিসটা ভেতরে গরম আছে। আবার যেহেতু আমার লিড আটকানো, তার মানে কোনো ম্যাসও আলটিমেটলি কি হতে পারছে না, ট্রান্সফার হতে পারছে না। সো ইটস অ্যান আইসোলেটেড সিস্টেম। দুনিয়াতে বুঝতেই পারতেছো এই পৃথিবীতে কোনো আইসোলেটেড সিস্টেম নাই। ঠিক আছে, এক্স্যাক্ট আইসোলেটেড সিস্টেম বানানো পসিবল না। তবে ধরে নিতে পারো যে আমরা ধরে নিছি, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ধরে নিছে যে দ্য ইউনিভার্স ইটসেলফ ইজ অ্যান আইসোলেটেড সিস্টেম। ইউনিভার্স ইটসেলফ হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম, যেটা ওই যে যদি এমন হয়, লেটস কনসিডার যে মাল্টিভার্স আছে। ঠিক আছে, সো মাল্টিভার্স যদি থাকেও ওই আমরা যে ইউনিভার্সটাতে আছি ওই ইউনিভার্সটা অন্য কোনো ইউনিভার্স থেকে কিছু নিচ্ছে না, দিচ্ছে না, না ম্যাস ট্রান্সফার হচ্ছে না এনার্জি ট্রান্সফার হচ্ছে, এখন পর্যন্ত আবিষ্কার আর কি। ঠিক আছে, আচ্ছা, পৃথিবী কোন সিস্টেমের মধ্যে পড়তেছে? ক্লোজ নাকি ওপেন? আইসোলেটেড তো না। ইট মাইট ফিল আইসোলেটেড যে ভাই আমরা তো সবার থেকে আলাদা, না, এনার্জি আসতেছে না সূর্য থেকে। সো সূর্য থেকে এনার্জি আসতেছে, যখন হচ্ছে তোমার দিনের বেলা তখন এনার্জি ঢুকতেছে, যখন রাত হয়ে যায় মানে যেই পাশটুকু অন্ধকারে চলে যায় তখন আবার হিট রেডিয়েট করে দেয়, সো এনার্জি ট্রান্সফার হচ্ছে। সো ইন নর্মাল টাইমস ইটস এ ক্লোজ সিস্টেম। অ্যাবনর্মাল টাইম আছে নাকি ভাই? আছে। ধরো তুমি ওই যে অ্যাস্ট্রোনট হিসেবে কাউরে বাইরে পাঠাই দিছো, তখন কিন্তু ম্যাসও ট্রান্সফার হচ্ছে। অথবা বাইরে থেকে একটা অ্যাস্টেরয়েড এসে হিট করলো,
তো তখন আবার ম্যাস পৃথিবীর বেড়ে যাইতেছে, তখন সেটা হচ্ছে ওপেন সিস্টেম হিসেবে কাজ করতেছে। বাট ইন মোস্ট অফ দ্য কেসেস, ইন মোস্ট অফ দ্য টাইম ইটস এ ক্লোজ সিস্টেম। বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা শুধুমাত্র ক্লোজ সিস্টেম নিয়েই কথাবার্তা বলবো, ঠিক আছে? অ্যান্ড আজকের জন্য লাস্ট পয়েন্ট হবে, আমরা একটা ক্লোজড সিস্টেমের মধ্যে যখন হিট দিব, যেহেতু থার্মোডাইনামিক্স পড়তেছে সো ডেফিনেটলি হিট দিতে হবে। সো আমরা যখন কোনো একটা ক্লোজড সিস্টেমে হিট দিব, তখন সেই হিটটা কি করবে, কি কি ঘটনা ঘটতে পারে। তুমি একটু লেটস কনসিডার যে এটা একটা স্টিলের বা কাচের পাত্র, ধরো এটা কাচের পাত্র, ইটস এ ক্লোজড সিস্টেম। আমি হচ্ছে ক্যাপ বন্ধ করে রেখে দিছি, সো কোনো ম্যাস ট্রান্সফার হতে পারতেছে না ভেতরে, ধরো পানিই আছে এটার মধ্যে। ওকে, সো হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে যদি আমি এটাতে তাপ দিই? ধরো নিচে থেকে মোম জ্বালায় নিচে ধরে রাখছি, বা তুমি চুলার উপরে বসায় দিছো, ঠিক আছে, কি ঘটবে বলো? আরে ওই দিকে যাও, আচ্ছা স্টিলের হয়েছে, ওকে তারপর বলো। ওকে, স্টিল গরম হয়ে যাবে, ফাইন। ভেতরের জিনিসগুলোর কি হবে বলো? আয়তন প্রসারণ হবে, গুড, অ্যান্ড গরম হবে অফকোর্স, ঠিক আছে। ওই যে আটকায় রাখছি তো, সো ওকে প্রেশার বাড়াটা বাধ্য হচ্ছে, মানে আচ্ছা ধরো খুলে দিছো, খোলা, সো প্রেশারও বাড়বে না। অ্যাকচুয়ালি প্রেশার বাড়বে কি বাড়বে না ওটা আরও ডিটেইলড আলোচনা আর কি, ঠিক আছে। জাস্ট একদম ইন জেনারেল, একদম বেসিক লেভেলে কি ঘটবে, প্রথম কাজ গরম হবে, রাইট। অ্যান্ড সেকেন্ডলি ভলিউম এক্সপ্যান্ড করবে। হ্যাঁ, ভেতর থেকে গ্যাস বের হচ্ছে কেন? বিকজ ওই যে যেই বাষ্পটা হচ্ছে সেই বাষ্প এক্সপ্যান্ড করতেছে, সো ভেতরে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা তোর হচ্ছে না, এই জন্যই তো প্রসারিত, মানে বাইরে বের হয়ে যাচ্ছে। সো দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে এক্সপ্যান্ড করতেছে, আরেকটা কি হচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। সো আমরা বলতে পারি যে কোনো একটা সিস্টেম, এটা এখনই লেখার দরকার নাই, সো কোনো একটা সিস্টেমের ভেতরে আমরা যখন হিট দিব, ঠিক আছে, হিট দিলাম, ধরো এই যে ডি কিউ পরিমাণ হিট দিলাম, এই ডি কিউ পরিমাণ হিট হচ্ছে বেসিক্যালি দুইটা অংশে ভাগ হয়ে যায় বা দুইটা ডিফারেন্ট ঘটনা ঘটায়, টেম্পারেচার বৃদ্ধি পায় বলতেছি। সো আমরা বলবো যে অ্যাকচুয়ালি ইট চেঞ্জেস দ্য ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়, বেড়ে যায়, এটাই হচ্ছে গরম হয়ে যাওয়া। গরম হয় কেন? বিকজ ওই যে কণাগুলো ছোটাছুটি করতে থাকে, কণার কাইনেটিক এনার্জি বেড়ে যায়, ওই কাইনেটিক এনার্জি অ্যান্ড আদার থিংস সব কিছু মিলেই হচ্ছে কি তোমার ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। আর ওই যে এক্সপ্যান্ড হচ্ছে, আমরা বলি যে কিছু কাজ করতেছে, কিছু কাজ হচ্ছে। ধরো ফর এক্সাম্পল এই জায়গাতেই আমি যদি এইরকম একটা লিড না দিয়ে, মানে এইখানে আমি ক্যাপ না লাগাই ঠিক সমান সমান একটা পিস্টন যদি ভিতরে রেখে দেই, তখন কি হবে? উপরে উঠে যাবে না আস্তে আস্তে করে, বিকজ দ্য গ্যাস উইল কিপ পুশিং দ্য পিস্টন। তো এই যে উপরে উঠতেছে মানে কি, কাজ হইতেছে, ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হইতেছে। সো ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যদি থাকে তাহলে কি কাজ হচ্ছে বা ওয়ার্ক ডান হচ্ছে। সো ওয়ার্ক ডান, DW। এই যে মাত্র যেই জিনিসটা আমরা পড়লাম, খোলা কেন? ওকে, মাত্র যেই the thing that we have learned right now, this is called the first law of thermodynamics. এটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে। তো ফার্স্ট লতে আমরা কি জানতে পাচ্ছি, যে আমরা কোনো একটা সিস্টেমের মধ্যে যদি হিট বা তাপ দেই, সেটা হচ্ছে তার ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করবে। সো দিস ইজ চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, ঠিক আছে। অ্যান্ড কিছু পরিমাণে কাজ হবে, ওয়ার্ক ডান হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ওকে, অ্যান্ড ওয়ার্ক ডান হবে, কিছু কাজ করবে, ডান। সো আজকে এ পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে।